এখন আমরা পড়বো হচ্ছে যে কলয়েড। তো ফার্স্টে কলয়েড জিনিসটা আসলে কি? তো কলয়েড হচ্ছে ধরো একটা হেটারোজেনাস মিক্সচার। অর্থাৎ হেটারোজেনাস মানে কি, এখানে দুই এর মানে ডিফারেন্ট টাইপের, দুইটা ডিফারেন্ট টাইপের হয়তো পার্টিকেল বা ডিফারেন্ট টাইপ অফ সলিউশনের মিক্সচার, ঠিক আছে? অর্থাৎ হচ্ছে হেটারোজেনাস মিক্সচার ইন হুইচ কি হবে, তোমার ওয়ান সাবস্টেন্স ইজ ফাইনলি ডিস্ট্রিবিউটেড উইদিন অ্যানাদার সাবস্টেন্স, ঠিক আছে? অর্থাৎ একটা সাবস্টেন্স আরেকটা সাবস্টেন্সের মধ্যে কি ফাইনলি ডিস্ট্রিবিউটেড থাকবে, যেটাকে তখন আমরা কি বলবো? কলয়েড। তো কলয়েডের সামনে আসলে সংজ্ঞা আছে, আমরা বুঝে নিলে আসলে কলয়েডের সংজ্ঞাটা নিজের মতো করে লিখতে পারবো। এখানে আসলে দেখানো আছে যে কলয়েডের মধ্যে যে গ্রিক ওয়ার্ড কি কল্লা, কল্লা থেকে আসে কি গ্লু, আর এওড মিনস হচ্ছে কি লাইক। তো কলয়েড মিনস হচ্ছে কি আমাদের একটা হচ্ছে গ্লু লাইক সাবস্টেন্স। এটা হচ্ছে কি আমাদের কুইজের জন্য অনেক অনেক ইম্পর্টেন্ট। আর আসলে সালগুলো আমরা, এই যে থমাস গ্রাহাম, থমাস গ্রাহাম 1861 সাল, এই সালগুলো কুইজের জন্য হচ্ছে ইম্পর্টেন্ট। তো থমাস গ্রাহাম কি করছে, আমাদের এই জগতে অর্থাৎ যতগুলো সাবস্টেন্স আছে সবাইকে দুইটা ক্যাটাগরিতে ভাগ করে দিয়েছে। যতগুলো সাবস্টেন্স আছে সবাইকে বলছে কি তোমরা দুইটা ক্যাটাগরিতে। তো দুইটা ক্যাটাগরি, একটা কি, একটা হচ্ছে ক্রাইটালয়েড আর একটা কি কলয়েড। তো ক্রাইটালয়েড কি, ক্রাইটালয়েডটা হচ্ছে যে যে সাবস্টেন্স গুলা ডিফিউজ র্যাপিডলি অ্যান্ড পাস থ্রু প্ল্যান্ট অর অ্যানিমেল মেমব্রেন, অর্থাৎ যেগুলো কি অনেক তাড়াতাড়ি ডিফিউজ হয়ে যাবে, ঠিক আছে? অর্থাৎ অনেক তাড়াতাড়ি এসে মিশে যাবে, এবং হচ্ছে আমাদের যে প্ল্যান্ট আর এনিমেল যে সেল মেমব্রেন গুলো আছে এগুলোর মাঝখান দিয়ে চলে যেতে পারে। যেমন হচ্ছে ধরো সুগার, সল্ট, ইউরিয়া। এই যে সুগার সল্ট আমাদের কি, এই যে প্ল্যান্ট মেমব্রেন বা হচ্ছে অ্যানিমেল যে মেমব্রেন সেল মেমব্রেন আছে এটার মাঝখান দিয়ে কি পাস করতে পারে। আমরা যদি হচ্ছে যে সুগার বা সল্টকে যদি পানিতে মিক্স করি দেখবো এটা খুব তাড়াতাড়ি কিন্তু ডিফিউজ হয়ে যাচ্ছে পানিতে। আর কলেট গুলো কি, এর উল্টাটা, অর্থাৎ যেগুলো কি ডিফিউজ ভেরি স্লোলি অ্যান্ড ডোন্ট পাস থ্রু হচ্ছে পারমিয়েবল মেমব্রেন। এখন হচ্ছে বলছে যে কলেট গুলো ডিফিউজ করবে খুবই স্লোলি এবং সেটা একটি একটা পারমিয়েবল মেমব্রেন থেকে পারমিয়েবল মেমব্রেন দিয়ে কি সহজে পাস করতে পারবে না। যেমন হচ্ছে ক্লেইন ওয়াটার, গ্লু, জিলাটিন, এই যে পদার্থগুলো এগুলো চাইলেই কিন্তু কি আমাদের যে কোন একটা পারমিয়েবল মেমব্রেনের মাঝখান দিয়ে কি তারা পাস করতে পারবে না। এখন এখানে হচ্ছে কলয়েডের যে সংজ্ঞাটা দেওয়া আছে, তাহলে আমরা কলয়েডের সংজ্ঞাটা পড়তে পারি। হ্যাঁ, যে কলয়েড ইজ এ মিক্সচার ইন হুইচ ওয়ান সাবস্টেন্স অফ মাইক্রোস্কোপিক্যালি ডিসপার্সড ইনসলিউবল পার্টিকেলস ইজ সাসপেন্ডেড থ্রু আউট দ্য অ্যানাদার সাবস্টেন্স। আমরা বলছিলাম না যে একটা সাবস্টেন্স কি ফাইনলি ডিস্ট্রিবিউটেড হয়ে থাকবে আরেকটা সাবস্টেন্সের মধ্যে, তো সেটা এখানে লিখছে। আর আগে বলছিলাম যে এটা একটা কি হবে, হেটারোজেনাস মিক্সচার। এখন কলয়েডের যে হেটারোজেনাস সিস্টেমটা আছে সেটা হচ্ছে দুইটা ফেজ আছে। দুইটা ফেজ, একটা হচ্ছে ডিসপার্স ফেজ আর একটা কি ডিসপারশন মিডিয়াম। এখন এই জিনিসটাকে আমরা একটু সহজে বুঝবো। তো আমরা যদি বলি যে একটা সলিউশন, যেহেতু কলেজ তো আলটিমেটলি একটা সলিউশন হয়ে যাবে, ঠিক আছে না? তো একটা সলিউশনে দুইটা জিনিস থাকে, একটা সলিউশনে দুটো জিনিস থাকে, একটা কি সলিউট আর একটা হচ্ছে কি সলভেন্ট। এই দুইটা জিনিস নিয়ে কি আমাদের একটা সলিউশন তৈরি হয়। তো সলিউশনের যে সলিউটটা, এই সলিউটটাকে আমরা মেনলি বলি কি ডিসপার্স ফেজ। এই সলিউটটাকে আমরা কি বলবো, ডিসপার্স। আর যে সলভেন্টটা আছে সেটাকে বলবো কি ডিসপারশন মিডিয়াম। এটা হচ্ছে কি আমাদের, আমরা ইন শর্ট মনে রাখার জন্য আমরা কি এভাবে মনে রাখতে পারি যে আমাদের যে ডিসপার্স ফেজটা আছে, অর্থাৎ একটা সলিউশন যদি হয় সেটার মধ্যে যে সলিউটটা আছে সেটাকে আমি বলবো কি ডিসপার্স ফেজ। আর যে সলভেন্টটা, সলভেন্টটাকে কি বলবো, ডিসপারশন বা ডিসপারশন মিডিয়াম। যেমন আমরা যদি পানির মধ্যে কি চিনিটাকে মেশাই, তাহলে চিনিটা কি এখানে সলিউট। তো আমাদের যদি একটা কলয়েড সিস্টেম হয়, কলয়েড সিস্টেমের ক্ষেত্রে তখন সেই চিনিটা কি হয়ে যাবে, ডিসপার্স ফেজ। কারণ চিনিটা আমরা জাস্ট কল্পনা করে নিচ্ছি যে হ্যাঁ চিনিটা, এখন আসলে তো চিনি দিয়ে হচ্ছে কলয়েডটা তো হবে না, এটা তখন একটা প্রপার সলিউশন হয়ে যাবে। আর ডিসপারশন মিডিয়ামটা অর্থাৎ সলভেন্টটা ওখানে কি পানি, তাহলে তখন আমরা যদি তুলনা করি তখন ডিসপারশন মিডিয়ামটা কি হবে কলয়েডের ক্ষেত্রে, তখন পানি হবে। তো আমরা যদি একটু ব্রডার স্টেজে বলি যে, সেটা আমাদের যে পরের পেজে আছে, যে আমাদের ডিসপার্স ফেজ রেফার্স টু দ্য ফেজ ফর্মিং পার্টিকেলস, ঠিক আছে? এই যে ডিসপার্স ফেজটা কি হবে, আমাদের হচ্ছে ফেজ ফর্মিং যে পার্টিকেলসটা, অর্থাৎ আমরা যে একটা ফেজ বা হচ্ছে একটা যে মিডিয়া ফেজটা তৈরি হবে সেটার যে পার্টিকেলস গুলো দিয়ে তৈরি। যেমন আমরা বললাম না যে কি পানি আর চিনির মিশ্রণ, তো পানি আর চিনির মিশ্রণটা কোন পার্টিকেল দিয়ে তৈরি, চিনি দিয়ে তৈরি, তো এটা একটা পার্টিকেল না? ঠিক সেম ভাবে যে আমাদের কলয়েডাল যে মিক্সচারটা আছে সেটার মধ্যে কিছু পার্টিকেলস লাগবে, তো ওই যে পার্টিকেলস গুলো সেগুলো আমরা কি বলবো, ডিসপার্স ফেজ। তো এটা হবে কি ডিসকন্টিনিউয়াস। তো ডিসকন্টিনিউয়াস মানেটা কি? তো ডিসকন্টিনিউয়াস হচ্ছে আমাদের নট ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড ইন মিডিয়াম, এটা হচ্ছে কি ডিসকন্টিনিউয়াস। এখন দেখো, তুমি যদি এই যে কিছু পার্টিকেলস নাও, হ্যাঁ, কিছু পার্টিকেলস নিয়ে একটা সলভেন্ট বা একটা ডিসপারশন মিডিয়ামের মধ্যে দিয়ে দিলাম। হ্যাঁ, ধরো একটা আমাদের একটা মিডিয়াম আছে, ওখানের মধ্যে কি আমি কিছু পার্টিকেলস দিয়ে দিলাম। তো যেহেতু এটা প্রপারলি মিক্সচার হবে না, তো প্রপারলি যদি মিক্সচারটা হইতো, অর্থাৎ একটা প্রপার যদি সলিউশন হতো, তাহলে এটা কি হতো, কন্টিনিউয়াস হতো। সব পুরো পানির মধ্যে বা পুরো জায়গাটার মধ্যে কি এটা ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড হয়ে যেত। কিন্তু কলয়েডের ক্ষেত্রে এই জিনিসটা হবে না, কলয়েডের ক্ষেত্রে হবে কি ডিসকন্টিনিউয়াস, অর্থাৎ হচ্ছে যে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড হবে না, হয়তো এদিকে কিছু বেশি আছে এদিকে কিছু কম থাকবে, এর জন্য সেটাকে আমরা কি বলি, ডিসকন্টিনিউয়াস। যদি ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড হতো তখন তার কি বলতাম, কন্টিনিউয়াস। এবং যেটা জিনিস কি আমরা ডিসপারশন মিডিয়ামটাতে দেখবো যে ডিসপারশন মিডিয়াম ইজ দ্য মিডিয়াম ইন হুইচ ডিসপারশন অফ দ্য পার্টিকেলস টেক্স প্লেস। এই যে আমাদের যে পার্টিকেলস গুলো আছে পার্টিকেলস গুলোকে বলবো কি ডিসপার্স স্পেস। এবং এই যে এই পার্টিকেলস গুলোর যে ডিসপারশনটা হবে,
ডিসপারশনটা কোথায় হবে? একটা মিডিয়ামের মধ্যে হবে। এই যে মিডিয়ামটার মধ্যে হবে সেটাকে কি বলবো? ডিসপারশন মিডিয়াম। এবং ডিসপারশন মিডিয়ামটা কি? সেটা হচ্ছে কন্টিনিউয়াস, কারণ যেহেতু এটা একটা মিডিয়াম। হ্যাঁ, ডিসপারশন যেহেতু এটা মিডিয়াম, তাহলে এটা কি এই যে পুরো জায়গাটার মধ্যে কি এটা কন্টিনিউয়াস, অর্থাৎ ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড থাকবে। এই জন্য আমাদের ডিসপারশন যে মিডিয়ামটা আছে সেটাকে আমরা কি বলবো? কন্টিনিউয়াস। আর যে ডিসপার্স যে ফেজটা আছে সেটাকে কি বলবো? ডিসকন্টিনিউয়াস। এখন এই যে আমাদের কলোয়েডের যে ইন মিল্ক স্মল ফ্যাট গ্লোবিউলস আর প্রেজেন্ট আর কি ডিসক্রেট পার্টিকেলস ইন ওয়াটার। আমাদের যে ফ্ল্যাট মিল্কের ক্ষেত্রে কি হয়, মিল্কটা হচ্ছে ফ্যাট গ্লোবিউল, আর এটা হচ্ছে পানির মধ্যে মিক্সচার থাকে। তো এখানে যে আমাদের ফ্যাট গ্লোবিউলস গুলো আছে সেগুলো হবে কি ডিসপার্স ফেজ। আর যে ওয়াটারটা, পানিটা হবে কি ডিসপার্স মিডিয়াম। কিন্তু আমাদের যে ফ্যাট গ্লোবিউল গুলো কি ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড থাকবে না, হয়তো কোথাও কম কোথাও বেশি থাকতে পারে। তো সেই যে সেটা এর জন্য কি বলবো আমরা, এটা হবে ডিসকন্টিনিউয়াস। আর আমাদের যে ওয়াটারটা কিন্তু পুরোপুরি চারিদিকে কি ইউনিফর্মলি থাকবে, এই জন্য তারা আমরা কি বলবো? কন্টিনিউয়াস। এই যে এই চারটা একটু ভালোভাবে জানতে হবে। যে বাটার, এখানে এখানে বাটারটা হচ্ছে অনেক 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 ইম্পর্টেন্ট। যে বাটারের মধ্যে হচ্ছে ওয়াটার ইন ফ্যাট গ্লোবিউল। সাধারণত আমরা জানি যে আমাদের ম্যাক্সিমাম ক্ষেত্রে ওয়াটারটা হবে ডিসপারশন মিডিয়াম, কিন্তু বাটারের ক্ষেত্রে ওয়াটারটা হচ্ছে ডিসপার্স ফেজ। এটা মনে রাখতে হবে, বাটারের ক্ষেত্রে ওয়াটারটা হচ্ছে কি ডিসপার্স ফেজ। আর যে ফ্যাট গ্লোবিউলস গুলো আছে সেটা কি হবে? ডিসপারশন মিডিয়াম, কারণ হচ্ছে ওয়াটারটা এই যে ফ্যাট গ্লোবিউলস এর মধ্যে কি দ্রবীভূত হচ্ছে। আর হচ্ছে ফগের ক্ষেত্রে হবে ওয়াটার ইন এয়ার, এখানে ওয়াটারটা হবে কি আমার ডিসপার্স ফেজ, এয়ার হবে কি ডিসপারশন মিডিয়াম। স্মোকের ক্ষেত্রে হবে কার্বন ইন এয়ার, তো কার্বনটা হবে কি আমার ডিসপার্স ফেজ, এয়ারটা হবে কি ডিসপারশন মিডিয়াম। আর শেভিং লেদারের ক্ষেত্রে গ্যাস গ্লোবিউলস ইন হচ্ছে লিকুইড সোপ, তো গ্যাস গ্লোবিউলস গুলো হবে কি আমার ডিসপার্স ফেজ, আর লিকুইড সোপ হবে ডিসপারশন মিডিয়াম। তো আমাদের বাটারেরটা অনেক অনেক বেশি আসে কুইজের ক্ষেত্রে, যে বাটারের ক্ষেত্রে ওয়াটারটা কি ডিসপার্স ফেজ না ডিসপার্স মিডিয়াম, সেটা হবে কি ডিসপার্স ফেজ। এবার আমরা তো আমাদের চিনির যে সলিউশন জিনিসটা কি, যদি আমরা বললাম পানি আর চিনির মিশ্রণ, সেটা কি একদম প্রপারলি ডিস্ট্রিবিউটেড হবে। সাসপেনশনটা কি? সলিউট হচ্ছে ডিজলভ হবে না, ঠিক আছে, এটা সাসপেন্ডেড অবস্থায় থাকবে। যে সলিউট গুলো কি ডিজলভ হচ্ছে না, সাসপেন্ডেড অবস্থায় থাকছে। আর প্রিসিপিটেশনটা কি? প্রিসিপিটেশন হচ্ছে সলিবিলিটি। আমরা তো ইন্টারে অনেক 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 বেশি পড়ছি যে সলিবিলিটি কেমিস্ট্রি কি, কেমিস্ট্রিতে পড়লাম না যে সলিবিলিটি জিনিসটা কি। হ্যাঁ, তো সলিবিলিটির লিমিটটা যদি এক্সিড করে যায়, সলিবিলিটির লিমিট এক্সিড করলে তখন কি হয়, এরকম হচ্ছে নিজের তলানি পড়তে থাকে। নিচে হচ্ছে কি তলানি পড়তে থাকে, যেহেতু সলিবিলিটির লিমিটটা এক্সিড করে গেছে, এটা সলিবল হইতে পারবে না, তখন সে কি করবে? নিচে এভাবে তো কি তলানি পড়তে থাকে। এই জিনিসটা হচ্ছে কি আমাদের প্রিসিপিটেশন। এখন আসছে আমাদের কি একটা ট্রু সলিউশন, সাসপেনশন আর কি কলয়েডের মধ্যে পার্থক্য। এই পার্থক্যটা আমরা চাইলে দেখতে পারি, এটা অনেক সময় হচ্ছে পরীক্ষা দিয়ে দেয়। তো পার্থক্যের মধ্যে হচ্ছে সাইজ অফ পার্টিকেলস আছে। ট্রু সলিউশনের যে সাইজটা সেটা হবে কত? 1 ন্যানোমিটার থেকে কম। আর কলয়েডের সাইজটা সেটা হচ্ছে কত? 1 থেকে 100 ন্যানোমিটার। হ্যাঁ, আর হচ্ছে আমাদের যে সাসপেনশনের সাইজটা হবে কত? 100 ন্যানোমিটার থেকে বেশি। এই সাইজটা অনেক অনেক বেশি আসে কুইজের ক্ষেত্রে, সাইজটা অনেক ইম্পর্টেন্ট। আর নেচারটা হচ্ছে ট্রু সলিউশনের নেচারটা হবে হোমোজেনাস। আর হচ্ছে কলয়েড আর কি সাসপেনশনের ক্ষেত্রে হেটেরোজেনাস। হচ্ছে যে ফিল্টারেবিলিটি মানে কি, আমাদের যে ট্রু সলিউশনের ক্ষেত্রে পার্টিকেলস অফ ট্রু সলিউশন ডিফিউজ র্যাপিডলি থ্রু ফিল্টার পেপার অ্যাজ ওয়েল এজ কি পার্কমেন্ট পেপার। অর্থাৎ এটা কি হচ্ছে যে এই যে আমাদের ফিল্টার পেপারের মধ্যে দিয়ে কি পাস করতে পারে, কিন্তু হচ্ছে আমাদের যে কলয়েড আর যে সাসপেনশন গুলো আছে সেগুলো কি ফিল্টার পেপারের মধ্যে দিয়ে পাস করতে পারে না, ক্যান নট পাস। আচ্ছা, ভিজিবিলিটি। এখন হচ্ছে কি আমরা নেকেড আই দিয়ে কি আমাদের যে পানি আর চিনি মিশ্রণটাকে কি দেখা পসিবল? আমরা দেখবো কি পুরোটা হচ্ছে পানির সাথে কি মিশে গেছে, এই জন্য কি আমরা নেকেড আই দিয়ে এটা কি দেখতে পারি না। আর কলয়েড যে পার্টিকেলস গুলা সেগুলো হচ্ছে আর নট সিন টু নেকেড আই বাট ক্যান বি স্টাডিড থ্রু আল্ট্রা মাইক্রোস্কোপ। এখন কলয়েডের যে পার্টিকেলস গুলো সেগুলো হচ্ছে নেকেড আইতে কি দেখা যায় না, কিন্তু হচ্ছে আল্ট্রা মাইক্রোস্কোপ দিয়ে দেখতে পারবো। আর যে আমাদের সাসপেনশনের যে পার্টিকেলস গুলো কি আমরা নেকেড আই দ্বারাও কি দেখতে পারবো। তারপর হচ্ছে টিন্ডাল এফেক্ট। তো টিন্ডাল এফেক্ট হচ্ছে যে ট্রু সলিউশন ডাজ নট শো কি টিন্ডাল এফেক্ট। এখন টিন্ডাল এফেক্টটা কি সেটা আমরা সামনে পড়বো। তারপরে জাস্ট জেনে রাখি কি আমাদের ট্রু সলিউশনটা হচ্ছে টিন্ডাল এফেক্টটা দেখায় না, আর হচ্ছে কলয়েডটা হচ্ছে কি টিন্ডাল এফেক্টটা দেখায়। আর সাসপেনশন কি মাঝে মধ্যে দেখাইতেও পারে কি নাও দেখাতে পারে। তো এটা অনেক ইম্পর্টেন্ট যে টিন্ডাল এফেক্ট কে দেখায়, টিন্ডাল এফেক্টটা দেখা হচ্ছে সবসময় কি কলয়েড মাস্ট টিন্ডাল এফেক্ট দেখাবে। সাসপেনশন দেখাইতেও পারে নাও দেখাতে পারে, আর ট্রু সলিউশন কখনো টিন্ডাল এফেক্ট দেখাবে না। আর আমাদের যে অ্যাপিয়ারেন্সটা কি হবে? সেটা হবে ট্রান্সপারেন্ট। সলিউশনের ক্ষেত্রে আমাদের অ্যাপিয়ারেন্সটা আমরা কি দেখি? ট্রান্সপারেন্ট দেখি। আর হচ্ছে কি আমাদের কলয়েডের ক্ষেত্রে ট্রান্সকুলেন্ট মানে একটু ঝাপসা ঝাপসা। আর এটা হচ্ছে অপেক্ষা হচ্ছে একদমই কি অপরিচ্ছন্ন টাইপের। এখন হচ্ছে আসছে কি জেল। তো জেল হচ্ছে কি দেয়ার আর সাম সলিউশন দ্যাট হ্যাভ হাই কনসেন্ট্রেশন অফ ডিসপার্স সলিড এন্ড চেঞ্জ স্পন্টেনিয়াসলি ইনটু সেমি সলিড ফর্ম নোন অ্যাজ হচ্ছে জেল। এখন জেলটা হচ্ছে কি একটা সলিড, হ্যাঁ একটা সলিড পার্টিকেল তোমার সেমি সলিডে কি কন্টিনিউয়াসলি কি চেঞ্জ হতেছে। কারণ আমরা যদি জেলগুলো দেখি, জেলটা না সলিড না লিকুইড, একদম মানে একটা জেলটার এই জন্য কি আলাদা একটা নাম দিয়েছে জেলি টাইপ। আমরা বলি না যে এটা হয় লিকুইড নাহলে এটা সলিড, আমরা বলি এটা জেলি টাইপ মানে কি এটা লিকুইডও না সলিডও না, এটা যে সলিড পার্টটা আছে সেটা স্পন্টেনিয়াসলি কি সেমি সলিডে কনভার্ট হয়ে যেত। তো জেলস আর ফর্মড বাই ইন্টারলকিং অফ dispersed particles in the form of a loose a framework inside which
লিকুইড ডিসপারশন মিডিয়াম ইজ কন্টেন্ট। এটা বলছে কি আমাদের যে জেলটা কিভাবে তৈরি হয়, আমাদের যে ডিসপার্স যে পার্টিকুলার গুলো আছে, ঠিক আছে, ডিসপার্স যে পার্টিকেলস গুলো আছে সেগুলোকে ইন দ্য ফর্ম অফ এ লুজ ফ্রেমওয়ার্ক ইনতে, ঠিক আছে, আমরা যদি লুজ ফ্রেমওয়ার্ক হিসেবে একটা জায়গায় নিয়ে আসবো, সেখানে অলরেডি কি আমাদের লিকুইড যে ডিসপারশন মিডিয়ামটা অলরেডি সেখানে আছে। এই জন্য আমরা দেখবো যে জেলের মধ্যে দেখা যায় পানি পানি পার্টটাও আছে, আবার কি আমাদের যে একটু যে সলিড পার্টটাও দেখা যায়। ইমালশন জিনিসটা কি? ইমালশনটা এটা এমসিকিউতে আসে যে ইমালশনটা হচ্ছে কি আমাদের লিকুইড লিকুইড সলিউশন। এটা মনে রাখবো যে ইমালশনটা হচ্ছে আমাদের কি লিকুইড লিকুইড সাসপেনশন, দ্যাট ইজ হচ্ছে স্মল ড্রপস অফ ওয়ান লিকুইড ইজ ডিসপার্স ইন অ্যানাদার লিকুইড, ঠিক আছে, অর্থাৎ একটা লিকুইডের ড্রপটাকে নিয়ে কি আমি আরেকটা লিকুইড ড্রপে দিব। তো হচ্ছে যে ইন ইন মিল্ক ফ্যাট গ্লোবিউলস আর ডিসপার্স ইন ওয়াটার, তো ফ্যাট গ্লোবিউলসটা কি সেটাও নিজেও লিকুইড, আর হচ্ছে ওয়াটারটা কি সেটা নিজে হচ্ছে কি লিকুইড। এই জন্য হচ্ছে কি মিল্ক একটা হচ্ছে ইমালশন, যেটা এমসিকিউতে আসে যে মিল্কটা কি, মিল্ক হচ্ছে একটা ইমালশন। এটা মাথায় রাখতে হবে যে মিল্কটা একটা ইমালশন, কেন? কারণ হচ্ছে মিল্ক হচ্ছে লিকুইড লিকুইড সাসপেনশনটা দেখা যায়। এখন হচ্ছে সাইজ অফ কলোয়েডাল পার্টিকেলস, আগে বলছিলাম যে আমাদের সাইজ গুলো খুবই 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 ইম্পর্টেন্ট। হচ্ছে যে কলর এই সাইজ অফ দ্য, এটা এমসিকিউ তে অনেক বেশি আসবে কুইজে, হচ্ছে যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আসতে পারে। সাইজ অফ পার্টিকেলস হচ্ছে কি কলয়েডের ক্ষেত্রে সাইজ হচ্ছে 1 থেকে 100 ন্যানোমিটার, আর সাসপেনশনের ক্ষেত্রে 100 থেকে বড়, আর টু সলিউশন কত 1 ন্যানোমিটার থেকে ছোট। এই সাইজগুলো আমরা একটু দেখে রাখবো। এখন আসবে কি ক্লাসিফিকেশন অফ কলয়েড। এখন ক্লাসিফিকেশন অফ কলয়েডের কিছু ধাপ আছে, যেমন অ্যাকর্ডিং টু দ্য নেচার অফ ডিসপার্স ফেজ এন্ড কি ডিসপারশন মিডিয়াম, অর্থাৎ হচ্ছে কি আমাদের ডিসপার্স যে ফেজটা আছে আর ডিসপারশন যে মিডিয়ামটা আছে এটার উপর ভিত্তি করে কলয়েডের কিছু ক্লাসিফিকেশন আছে। যেমন একটা গ্যাস, হ্যাঁ, গ্যাসটা কে মেবি ডিসপার্সড ইনটু এ কি লিকুইড টু ফর্ম হচ্ছে ফোম, ঠিক আছে। এখন বলছে যে গ্যাসটা যদি হচ্ছে কি তোমার ডিসপার্স ফেজ হয় আর লিকুইডটা যদি সে ডিসপারশন মিডিয়াম হয়, তখন সেটা কি তৈরি করবে? একটা ফোম তৈরি করবে। তো সেম ভাবে যদি একটা লিকুইড লিকুইড যদি হচ্ছে ডিসপার্স ইন এ গ্যাস, অর্থাৎ লিকুইডটা যদি ডিসপার্স ফেজ হয় আর হচ্ছে গ্যাসটা যদি ডিসপারশন মিডিয়াম হয়, তখন তারা আমরা কি বলবো? অ্যারোসল বলবো। আবার সলিড যদি হচ্ছে কি আমাদের গ্যাসের মধ্যে ডিসপার্স হয়, তখন তারা কি বলবো? হচ্ছে সলিড অ্যারোসল। এখন আমরা যদি দেখি যে আমাদের টোটাল পার্টিকেলস কয়টা আছে? তিনটা। হ্যাঁ, তো এই তিনটা যদি তিনটার সাথে রিলেশন করে, তাহলে মানে হচ্ছে যে আমাদের গ্যাস, গ্যাস কি লিকুইড সলিড আর গ্যাস তিনটার সাথে করতে পারবে। আবার লিকুইড কি, লিকুইড হচ্ছে সলিড গ্যাস লিকুইড তিনটার সাথে করতে পারবে। তো এবার 3 into 3, তাহলে কত টোটাল? 9টা হওয়ার কথা ছিল না? আমার 9টা কম্বিনেশন পাইতাম, যেহেতু কি আমার তিনটা ফেজ, তিনটা ফেজের সাথে কি কম্বিনেশন তৈরি করতে পারবে। কিন্তু আমাদের সবসময় মাথায় রাখা লাগবে যে গ্যাস ইন গ্যাস ডাজ নট লিড টু এ কি কলয়েডাল সিস্টেম। এটা খুবই 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 ইম্পর্টেন্ট আমাদের কুইজ এবং এমসিকিউর জন্য, যে গ্যাস ইন গ্যাস কি এটা ট্রু নাকি ফলস, ঠিক আছে, যে কলয়েডাল সিস্টেম গ্যাস ইন গ্যাস, অর্থাৎ যে আমার হচ্ছে ডিসপার্স ফেজ হচ্ছে যে গ্যাস আর ডিসপারশন মিডিয়াম হচ্ছে কি গ্যাস, তো এটা কখনোই পসিবল না। এই জন্য আমরা টোটাল কম্বিনেশন পাবো এখান থেকে কয়টা? 8টা। কারণ হচ্ছে গ্যাস প্লাস গ্যাস সেটা হইতে পারে না। তো আমাদেরকে এই যে চারটা, এটা মনে রাখতে হবে। চারটা রিটেনে অনেক সময় দিয়ে দেয়, এমসিকিউ তে তো দিবেই মাস। যেমন হচ্ছে সলিড, সলিডটাকে যদি আমি ডিসপার্স ফেজ ধরি এবং ডিসপারশন মিডিয়াম কি কি নিতে পারবো? গ্যাস, লিকুইড, সলিড। এখন সলিডের সাথে যদি গ্যাসটা নেই, ঠিক আছে, ডিসপারশন মিডিয়াম হিসেবে, তখন সেই কলয়েডাল সিস্টেমটার নাম কি হবে? অ্যারোসল। আর এটা অ্যারোসলের এক্সাম্পল কি? স্মোক, হাইড্রোজেন ভ্যাপর। হচ্ছে যে সলিডের সাথে যদি আবার আমি লিকুইডটা নেই, তখন সেটা আমরা কি বলবো? হাইড্রোসল। হাইড্রোসলটা কি? ক্লিন ওয়াটার। সলিডের সাথে যদি সলিড নেই, তখন কি বলবো? সলিড সল। এটা হচ্ছে কালার গ্লাস, হচ্ছে অ্যালোস। এবার লিকুইডের সাথে, লিকুইডের সাথে যদি আমি কি গ্লাস গ্যাস নেই, তখন তারা আমরা কি বলবো? আবার অ্যারোসল। অ্যারোসল কি কি গুলো আছে? ক্লাউড, মিস্ট, রেইন, ফগ। এরপর হচ্ছে লিকুইডের সাথে যদি লিকুইডটা নেই, তখন কি বলে? ইমালশন। ইমালশন এইটা অনেক ইম্পর্টেন্ট, যে লিকুইড প্লাস লিকুইড। আমরা দেখছিলাম আগে যে মিল্ক কি, মিল্ক হচ্ছে একটা ইমালশন। ইমালশন কি? লিকুইড প্লাস লিকুইড। সেখানে কি হয়? অয়েল ইন ওয়াটার। তো লিকুইডের সাথে যদি আমি সলিড নেই, তখন তারা আমরা কি বলবো? জেল। ওই যে আমরা দেখছিলাম জেলের মধ্যে যে লিকুইডটাও থাকে সলিড পার্টটাও থাকে, এই জন্য হচ্ছে যে আমাদের জেলি, চিজ, কার্ড, এগুলো সবগুলো কি লিকুইড প্লাস সলিড। আর গ্যাসের সাথে যদি আমি লিকুইডটা নেই, তখন তারা আমরা কি বলবো? ফোম। তো ফোমের মধ্যে কি আছে? ফোম, সোপ সলিউশন আর কি ফোম। আর গ্যাসের সাথে যদি সলিড নেই, তখন কি বলবো? সলিড ফোম। এটা পিউমিস স্টোন। এই চারটা খুবই 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 ইম্পর্টেন্ট, এখানে একদম প্রত্যেকটা ধাপ, এ ধাপ এ ধাপ এ ধাপ এ ধাপ সবগুলো মনে রাখতে হবে এক্সাম্পল সহ, কুইজের জন্য প্লাস রিটার্নের জন্য। এখন আমাদের অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস, যে অ্যাকর্ডিং টু দা অ্যাফিনিটি অন সলভেন্ট। অ্যাফিনিটি মানে হচ্ছে যে আসক্তি বা হচ্ছে কি একটার একটার সাথে কি আকর্ষণটা, ঠিক আছে। এখন হচ্ছে যে আমাদের দুই দুই প্রকার আছে অ্যাকর্ডিং অ্যাফিনিটি অন সলভেন্টের ভিত্তি করে কি দুইটা ক্লাসিফিকেশন আছে, একটা কি লায়োফিলিক আর একটা লায়োফোবিক। আমরা আগে পড়ছিলাম ফিলিক মানে কি আসক্তিতে থাকে, ফোবিক মানে কি ওই যে ফোবিয়া অর্থাৎ কি হেটিং, অর্থাৎ কি আসক্তিতে থাকে না। তো লায়োফিলিক সলিউশন গুলো কি? এটা সলভেন্ট লাভিং, অর্থাৎ সলভেন্টের প্রতি তার কি একটা আলাদা প্রেম ভালোবাসা আসক্তি থাকবে। আর লায়োফোবিক মানে কি? সেটা সলভেন্ট হেটিং। তো লায়োফিলিক সোলস আর দোজ, আমরা মেনলি হচ্ছে যে এই যে দুইটা জিনিস সেটা আমরা এই চারটা থেকে পড়বো। তো একটু এখানে আমরা রিডিংটা দেখে দিই, ইম্পর্টেন্ট লাইনগুলো বলে দিই। যে লাইফিলিক সোলস আর দোজ ইন হুইচ দ্য ডিসপার্স ফেজ এক্সিবিটস এ ডেফিনিট অ্যাফিনিটি ফর দ্য মিডিয়াম অর দ্য সলভেন্ট। এটা আমরা আগে বলছিলাম যে লাইফিলিকটা কি হবে? সলভেন্ট লাভিং। এর জন্য সেটা কি তার যে হচ্ছে যে মিডিয়ামটা আছে তার প্রতি কি একটা ডেফিনিট অ্যাফিনিটি, একটা আসক্তি বা হচ্ছে কি লাভ দেখায়।
ঠিক আছে, আন্ডার দ্য ইনফ্লুয়েন্স অফ ইলেকট্রিক ফিল্ড দ্য সলিউশন পার্টিকেলস ডাজ মুভ ইন ডেফিনিট ডিরেকশন। এই যে আমাদের যদি একটা ইলেকট্রিক ফিল্ড ক্রিয়েট করে দিই, তখন হচ্ছে আমাদের সলিউশন যে পার্টিকেলস গুলো আছে সেগুলো কি একটা ডিফিনিট ডিরেকশনে মুভ করবে। কারণ সেটা হতে পারে অ্যানোড থেকে ক্যাথোড অথবা ক্যাথোড থেকে অ্যানোড, সেটা ডিপেন্ড করবে কি আমাদের সলিউশনটার নেচারটার উপর, সেটা কি পজিটিভ, নেগেটিভ, নেগেশন, নিউট্রাল আছে। এখন যে অ্যাফিনিটিটা দেখায়, সে অ্যাফিনিটিটা কি কারণে দেখায়, এটা এমসিকিউতে আসতে পারে যে এই যে লাইওফিলিকটা যে অ্যাফিনিটিটা দেখায় সেটা কেন দেখায়, সেটা হচ্ছে ডিউ টু হাইড্রোজেন বন্ডিং। তো আমাদের বিভিন্ন ধরনের বন্ডিং আছে, তো হাইড্রোজেন বন্ডিং উইথ ওয়াটারের কারণে কি অ্যাফিনিটিটা দেখায়। তা হচ্ছে লিওফোবিকটা হচ্ছে কি সলস আর দোজ ইন হুইচ দ্য ডিসপার্স ফেজ হ্যাজ নো অ্যাট্রাকশন ফর দ্য মিডিয়াম। ঠিক আছে, লিওফিলিকটা হচ্ছে কি আমাদের যে মিডিয়ামের জন্য কি কোনো ভালোবাসা বা অ্যাট্রাকশনটা থাকে না। অ্যাডিশনাল স্টেবিলাইজার্স আর রিকোয়ার্ড ডিউরিং হচ্ছে প্রিপারেশন। এখন যেহেতু এটা একটা কি কি হেড করে, ঠিক আছে, লিওফিলিকটা কি সলভেন্ট হেটিং। এখন তুমি যদি ধরো দুইজন মানুষ, হ্যাঁ দুইজন মানুষ এখানে আছে, একে হেড হয়ে হেড করে, তো এখন দুইজন মানুষ কি একটা রুম একসাথে থাকতে পারবে? অবশ্যই এখানে কি একটা তৃতীয় ব্যক্তি থাকতে হবে, যে দুইজনকে কি এখানে ধরে রাখবে, যে না ঠিক আছে তুমি আমার সাথে মধ্যস্থতা করো, তুমি আমার সাথে মধ্যস্থতা করো, তিনজন মিলে এখানে থাকি, নাহলে দুইজন হেটিং পার্সন কখনোই কি একসাথে থাকতে পারবে না। এই জন্য হচ্ছে আমাদের যে লাইওফেবিকটা সেটা অলরেডি কি একটা সলভেন্টটাকে হেড করে, তো লাইওফেবিকটা তো সলভেন্টে থাকতে পারবে না, তো এই সলভেন্টটাতে থাকার জন্য কি আমাদেরকে এডিশনাল একটা কি স্টেবিলাইজার ইউজ করতে পারি। ওই যে তৃতীয় ব্যক্তিটা, থার্ড পার্সনটা কি এখানে স্টেবিলাইজার হিসেবে ইউজ হয়। তো যে সামটাইমস এটাকে কি আমরা ইরিভার্সিবল সলিউশন বলি। কেন ইরিভার্সিবল সলভ বলি সেটা আমরা জানবো যে once it is a precipitated it is very difficult to convert it into colloidal form। এখন এখন আমাদের যে ডিফারেন্স, এই যে ডিফারেন্স বক্সটা খুবই খুবই ইম্পর্টেন্ট, এটাই সবচেয়ে বেশি পরিমাণে রিটেনে আসে। যে ডিফারেন্সটা দেখাও, দেখাও কি লায়োফিলিক আর হচ্ছে কি লায়োফোবিক সলিউশনের মধ্যে কি ডিফারেন্স যেটা আছে সেটা কি দেখাও। এখন এখন আমাদের যে প্রিপেয়ার্ড লাইফিলিক সলিউশনটা, আমরা আগে বলছিলাম যে এটা কি লাইফিলিক সলিউশনটা হবে কি প্রিপেয়ার্ড বাই ডাইরেক্ট মিক্সিং উইথ কি ডিসপারশন মিডিয়াম, অর্থাৎ ডিসপারশন যে মিডিয়ামটা আছে, ডিসপারশন মিডিয়ামটার সাথে কি ডাইরেক্ট তোমার সেই মিক্সিং এর মাধ্যমে কি লাইফিলিক সলিউশনটা কি ক্রিয়েট হবে। আর হচ্ছে লাইফোবিকটা হচ্ছে নট প্রিপেয়ার্ড বাই ডাইরেক্ট মিক্সিং। কারণ দেখো লাইফিলিকটা কেন ডাইরেক্ট মিক্সিং এ হবে, কারণ লাইফোলিকের অলরেডি কি তার ডিসপারশন মিডিয়ামের সাথে কি একটা অ্যাট্রাকশন আছে, এই জন্য ডাইরেক্টলি আমি কি মিক্স করতে পারি, কিন্তু লাইফোবিকটার তো অ্যাট্রাকশনটা নাই, উল্টা কি হেড করে। এই জন্য কি আমাদের উল্টা একটা স্টেবিলাইজার লাগে, এই জন্য আমরা কি ডাইরেক্ট মিক্সিংটা এখানে করতে পারি না। দ্য চার্জ অফ অন দ্য লাইফিলিক সলিউশন ডিপেন্ডস আপন হচ্ছে পিএইচ। এই যে আমাদের লাইফিলিক যে সলিউশনটা আছে, যে চার্জটা কি পিএইচ এর উপর ডিপেন্ড করে অফ দ্য সলিউশন এন্ড ক্যান বি নেগেটিভ, পজিটিভ এন্ড নিউট্রাল। ঠিক আছে, এটার যে ইয়েটা, হ্যাঁ আমাদের চার্জটা সেটা যে পিএইচ এর উপর ডিপেন্ড করে, এবং সেটা কি নেগেটিভ হতে পারে, পজিটিভ হতে পারে, কি নিউট্রালও হতে পারে। আর আসলে লাইফোবিক যেটা, লাইফোবিকের ক্ষেত্রে চার্জটা সবসময় কি হবে, পজিটিভ অথবা কি নেগেটিভ। তো এখানে যদি এক্সাম্পল দিচ্ছি, এক্সাম্পলটা চালিয়ে দেখতে পারো যে H2S2 সেটা কি সলিউশনটা নেগেটিভ, আর FeOH বলছি সেটা কি পজিটিভ ইন নেচার। তো লাইফিলিক যে সলিউশন গুলা সেগুলো কি আর রিলেটিভলি স্টেবল অ্যাজ স্ট্রং ফোর্সেস অফ ইন্টারাকশন এক্সিস্ট বিটুইন কলয়েডাল পার্টিকেলস এন্ড লিকুইড। এখন এই যে লাইফিলিক যে সলিউশন গুলো সেগুলো একটু স্টেবল থাকবে, স্বাভাবিক স্টেবল তো থাকবে, যেহেতু তার কি মিডিয়ামের সাথে একটা অ্যাট্রাকশন আছে, তো অ্যাট্রাকশনটা থাকার কারণে কি কলয়েডাল পার্টিকেল আর লিকুইডের মধ্যে কি একটা ইন্টারাকশন বা হচ্ছে একটা স্ট্রং ফোর্স কাজ করে, এই জন্য কি তারা স্টেবল অবস্থায় থাকে। তো সেম ভাবে লাইফিলিক যদি স্টেবল থাকে, লাইফোবিকটা কি হবে, একটু লেস স্টেবল থাকবে, কারণ যেহেতু তার মধ্যে কি উইক ফোর্স থাকে বা তার মধ্যে কি প্রেম ভালোবাসাটা তো নাই। তবে the lyophilic colloids are highly viscous in nature and have higher viscosity than that of the কি medium। এখন viscous আর viscosity কি, viscosity আমরা পড়ছিলাম ইন্টার, সান্দ্রতা, ভিসকোসিটি সান্দ্রতা মানে কি অর্থাৎ ডেনসিটি। এখন লায়োফিলিক যে কলয়েড গুলো আছে এগুলো কি হবে, একটু বেশি তোমার ডেনসিটি থাকবে, এগুলো একটু বেশি ডেন্স। ঠিক আছে, এদের অর্থাৎ ডেনসিটিটা মিডিয়াম থেকে একটু বেশি থাকে। আর লায়োফোবিক কলয়েডস এর আর হচ্ছে কি মিডিয়ামের সাথে তোমার ভিসকোসিটি অলমোস্ট কি সেম থাকে, অর্থাৎ ডেনসিটি আর লায়োফোবিক কলয়েড আর হচ্ছে কি আমাদের যে মিডিয়ামটা ভিসকোসিটি বা কি সান্দ্রতা বা হচ্ছে আমাদের কি ডেনসিটি অলমোস্ট সেম থাকে। আর হচ্ছে কি লায়োফিলিকটা হচ্ছে যে আমার রিভার্সিবল, অর্থাৎ বিকজ অন ইভাপোরেটিং দ্য লিকুইড দ্য রেসিডিউ লেফট উইল পাসেস ইনটু কলিডাল স্টেট অন এডিশন অফ হচ্ছে লিকুইড। এন্ড রিভার্সিবল জিনিসটা কি দেখো, রিভার্সিবল হচ্ছে তুমি যদি এই যে আমাদের এখানে যে লায়োফিলিক, এখানে কি আমাদের আমাদের যে পার্টিকেলস গুলো আছে না, পার্টিকেলস আছে কি একটা ডিসপারশন মিডিয়াম আছে। এখন ডিসপারশন মিডিয়ামটাকে যদি আমি সরাই ফেলি, হ্যাঁ আমার এখানে কি আছে পার্টিকেল প্লাস কি মিডিয়াম। এখন আমি যদি মিডিয়ামটাকে সরাই ফেলি, হ্যাঁ ধরো আমি কি মিডিয়ামটাকে সরাই ফেলাম, এখন মিডিয়ামটাকে যদি সরাই ফেলি সেটা কি আহ, এখন শুধুমাত্র পার্টিকেলসটা থাকবে। এখন মিডিয়ামটা সরানোর পর যদি আবার হচ্ছে আমি মিডিয়ামটাকে কোনোভাবে নিয়ে আসি পার্টিকেলস এর সাথে, তখন সেটা আবার কি অটোমেটিক কলোইডাল স্টেটে কি চলে যাবে। বুঝতে পারছো, এটা হচ্ছে কি আমাদের যে এই জন্য তাকে কি বলি আমরা রিভার্সিবল। রিভার্সিবল মানে কি চাইলে কি আমি পার্টিকেলস আর মিডিয়ামটাকে সরাই ফেলতে পারবো। সরালে কি আমার মানে আগে যে স্টেটটা ছিল লায়োফিলিক হওয়ার আগে নর্মাল যে স্টেটটা ছিল সেটা হতে পারে। এখন আবার যদি মিডিয়ামটাকে আমি কি পার্টিকেলস এর সাথে যোগ করে দেই, তখন কি হবে আবার সেটি কি কলয়েডাল স্টেজে কি কনভার্ট হয়ে যাবে। এই জন্য তাইরে আমরা কি বলি রিভার্সিবল। আর আমার যে
লাইফোবিক গুলো আছে সেগুলো কি হবে, ইরিভার্সিবল। কারণ বিকজ অন ইভাপোরেটিং দ্য লিকুইড দ্য রেসিডিউ লেফট ক্যান নট বি কনভার্টেড ইনটু সলিউশন অর অন মের এডিশন অফ দ্য লিকুইড। এখন তুমি যদি লাইফোবিক গুলা থেকে তো মিডিয়ামটাকে সরাই ফেলো এবং এরপরে যদি আবার মিডিয়ামটা যুক্ত করো, তখন কিন্তু সেটা আবার কি আগের কলোয়েডাল যে স্টেটটা আছে সেখানে ব্যাক করবে না। কারণ কি এখানে যে যে এখন এই যে আমাদের যে লাইফোলিক গুলো কেন ইরিভার্সিবল হয়, ইরিভার্সিবল হয় মেনলি হচ্ছে যে পার্টিকেলস গুলো আছে, পার্টিকেলস গুলো কিন্তু একটা স্ট্রং অ্যাট্রাকশন নাই, ঠিক আছে, মিডিয়ামের সাথে কিন্তু কোনো স্ট্রং অ্যাট্রাকশন নাই। এখন একবার যদি এগুলো কোয়াগুলেটেড হয়ে যায়, তো এর যে কোনো কারণে হইতে পারে, তোমার সাথে কি নিউট্রালাইজেশন অথবা ইলেকট্রোলাইটস অথবা যে আমরা বললাম ইভাপোরেটিং, যে কারণে হোক, একবার যদি এগুলো কোয়াগুলেটেড হয়ে যায়, এগুলো তুমি কি আবার ডিসপার্স করতে পারবে না। কারণ কি এগুলোর মধ্যে কোনো প্রোটেক্টিভ সলভেন্ট যে লেয়ারটা সেটা একদমই থাকে না। এবং আমরা আগে বলছিলাম যে আমাদের যে পার্টিকেলস গুলো লাইফোলিকের ক্ষেত্রে কি এগুলো হচ্ছে লেস স্টেবল থাকে, অলরেডি তারা কি লেস স্টেবল আছে। এখন তুমি এদের থেকে যদি মিডিয়ামটা একবার সরাই নাও, এবার আবার মিডিয়ামটা দিলে তারা কি আর ওই যে আগের যে আমাদের স্টেবিলিটিটা সেটা পাইতে পারে না। কারণ তোরে আবার আগের মতো স্টেবিলিটি পেতে হলে কি তার একটা স্টেবিলাইজার লাগবে। আমরা বলছিলাম আগে যে এই লাইফোবিক গুলোর জন্য কি একটা স্টেবিলাইজার প্রয়োজন, এই জন্য কি লাইফোবিক গুলো হচ্ছে ইরিভার্সিবল। আর লাইফিলিক গুলো কি রিভার্সিবল। কারণ কি এটা যেহেতু তার কি ডিসপার্স মিডিয়ামের সাথে একটা স্ট্রং অ্যাট্রাকশন আছে, তো মিডিয়ামটাকে তুমি একবার কি সরাই ফেলছো, তা থেকে দূরে নিয়ে গেছো, আবার যখন তুমি কাছে নিয়ে আসবে, যেহেতু একে অপরের প্রতি ভালোবাসা অনেক বেশি, স্ট্রং অ্যাট্রাকশনটা আছে, এই জন্য কি তারা আবার কলোইডাল স্টেটটা কি ব্যাক করে যায়। এই জন্য এটা হচ্ছে কি লাইফ ইলিকটা হচ্ছে রিভার্সিবল আর লাইফ ওবিটা কি ইরিভার্সিবল। মেনলি কি কারণ ওই যে একটা অ্যাট্রাকশনটা বেশি আছে মিডিয়ামের সাথে তাই, আরেকটা কি অ্যাট্রাকশনটা মিডিয়ামের সাথে কম আছে তাই। এখন লাইফিলিক গুলা কি করে, ডু নট এক্সিবিট হচ্ছে টিন্ডাল এফেক্ট। লাইফিলিক গুলা কি টিন্ডাল এফেক্ট শো করে না, লাইফোবিক গুলা কি টিন্ডাল এফেক্ট শো করে। তো টিন্ডাল এফেক্টটা কি আমরা আমাদের নেক্সট লেকচারে বা সামনের লেকচারে পড়বো। তো পার্টিকেলস মাইগ্রেট টু অ্যানোড অর ক্যাথোড অর কি নট এট অল। আমাদের পার্টিকেলস গুলো আছে, আমরা আগেই বলছিলাম দেখো যে আমাদের পার্টিকেলস গুলোর যে চার্জটা সেটা কি হতে পারে, নেগেটিভ হতে পারে, পজিটিভ হতে পারে, কি নিউট্রাল হতে পারে, আর নিউট্রালও তো হতে পারে, তাই না। এখন পার্টিকেলস গুলো চাইলে কি তখন আমরা যদি একটা ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড বা একটা ইলেকট্রিক ফিল্ড যদি ক্রিয়েট করি, তখন পার্টিকেলস গুলো কি নেগেটিভ পজিটিভ হলে কি তারা ইলেকট্রন অ্যানোড ক্যাথোডে যাইতে পারে। আর যদি নিউট্রাল হয় তাহলে কি তারা একদমই কি মুভ করতে পারবে না। এই জন্য কি পার্টিকেলস, এই জন্য লিখে পার্টিকেলস মাইগ্রেট টু অ্যানোড অর ক্যাথোড অর নট এট অল। এখন সেটা যদি নিউট্রাল হয় একদমই কি মুভ করবে না, আর যদি নেগেটিভ পজিটিভ হয় তখন কি হয় অ্যানোডে যাবে নাহলে কি ক্যাথোডে যাবে। আর লাইফোবিকের ক্ষেত্রে কি পার্টিকেলস মাইগ্রেট টু ইদার অ্যানোড অর ক্যাথোড। এখন এই ক্ষেত্রে দেখছো আমরা আগে বলছিলাম যে এটা চার্জটা হয় পজিটিভ হবে নাহলে কি নেগেটিভ হবে, এখানে কি নিউট্রাল হওয়ার কোনো সুযোগ নাই। এই জন্য আমরা যদি একটা ইলেকট্রিক ফিল্ড ক্রিয়েট করে দেই, তখন কি হবে পার্টিকেলস গুলো অফকোর্স কি হয় ইদার কি অ্যানোডে যাবে নাহলে কি ক্যাথোডে যাবে। যেহেতু এখানে অফকোর্স একটা পজিটিভ অথবা নেগেটিভ চার্জ থাকবেই, নিউট্রাল হওয়ার কোনো সুযোগ নেই, এই জন্য কি এটার মধ্যে মুভমেন্টটা মাস্ট থাকবে। আসলে প্রিসিপিটেড বাই হচ্ছে হাই কনসেন্ট্রেশন অফ ইলেকট্রোসাইড। এখন এটা কি প্রিসিপিটেড বা হাই কনসেন্ট্রেশন অফ ইলেকট্রোসাইডটা কি, এখন হচ্ছে আমরা যদি অনেক বেশি ইলেকট্রোসাইড দিয়ে দেই, ঠিক আছে, ইলেকট্রোসাইড আসলে তখন কি হবে ইলেকট্রোসাইড হওয়ার কারণে হচ্ছে যে আমাদের যে এই আয়নস গুলো আছে, ঠিক আছে, আয়ন গুলো কি করবে, যে এখানে যে আমাদের কি নেগেটিভ আয়ন আছে পজিটিভ আয়ন আছে না, আয়ন গুলো কি হবে যখন হচ্ছে ইলেকট্রোসাইড গুলো আসবে, ইলেকট্রোসাইড গুলোর সাথে অ্যাট্রাক্ট হবে বা হচ্ছে বাইন্ডিং করবে, বাইন্ডিং করে তারা কি নিউট্রালাইজ হয়ে যাবে। নিউট্রালাইজ হয়ে যে আমরা দেখছিলাম যে নিউট্রালাইজ হয়ে তখন কি তারা হচ্ছে কোয়াগুলেশন হচ্ছে কোয়াগুলেট তৈরি করবে। এই জন্য হচ্ছে কি প্রিসিপিটেড বা হচ্ছে হাই কনসেন্ট্রেশন অফ ইলেকট্রোসাইড কথাটা লিখছে। আর হচ্ছে কি আমাদের যে লিওফোবিক গুলো সেটা প্রিসিপিটেড বাই লো কনসেন্ট্রেশন অফ ইলেকট্রোসাইড। এখন দেখো এখানে লো কনসেন্ট্রেশন অফ ইলেকট্রোসাইড কেন, কারণ এটা অলরেডি কিন্তু এটা মিডিয়ামের সাথে কিন্তু অ্যাট্রাকশনটা খুবই লো এবং এটা লেস স্টেবল। এই জন্য হচ্ছে আমার অত হাই ডেন্সিটি বা কনসেন্ট্রেশন ইলেকট্রোসাইড লাগবে না, অল্প একটু কনসেন্ট্রেশন ইলেকট্রোসাইড দিলেই কি তাদের প্রিসিপিটেশনটা কি হয়ে যাবে। কিন্তু এখানে যেহেতু মিডিয়ামের সাথে অনেক বেশি পরিমাণে কি ডেন্সলি অ্যাট্রাক্টেড আছে বা হচ্ছে কি তার যে অ্যাট্রাকশনটা অনেক বেশি, এই জন্য কি আমাদের হচ্ছে হাই কনসেন্ট্রেশনটা লাগবে ইলেকট্রোসাইডে, ঠিক আছে। এবং যে ইলেকট্রোসাইটের যে আয়ন গুলো আছে সেগুলো কি করবে, যে ওয়াটার মলিকিউলস গুলো আছে, ওয়াটার মলিকিউলস গুলোকে অ্যাট্রাক্ট করবে। এবং এদের যে সলভেশন লেয়ারটা আছে, সলভেশন লেয়ারটা থাকবে না একটা কলয়েডাল পার্টিকেলস এর বাইরে একটা সলভেশন লেয়ার থাকবে, সেই সলভেশন লেয়ারটাকে কি উইক করে দেয়। এই যে উইকনেসটা, এই উইকনেসটার কারণে কি তাদের স্টেবিলিটিটা কমে যাবে এবং এগুলো কি অ্যাগ্রিগেট হয়ে যাবে, বুঝতে পারছো। এটা হচ্ছে আমাদের যে সলভেন্ট গুলো আছে এগুলোর আশেপাশে একটা লেয়ার থাকবে, ওই লেয়ারটাকে মেনলি তারা কি এই ইলেকট্রোলাইট গুলো কি দুর্বল করে দেয়, দুর্বল করে দিলে সে আস্তে আস্তে কি কোয়াগুলেট হয়ে যাবে বা কনসেন্ট্রেটেড হয়ে যাবে। আর একটা জিনিস হচ্ছে অ্যাডিশনালি আমরা এটা নর্মালি ব্যাখ্যা করতে পারবো যে আমাদের ইলেকট্রিক এই যে চার্জ গুলো আছে, চার্জ গুলো কি ইলেকট্রোস্ট্যাটের সাথে গিয়ে তাদের কি নিউট্রালাইজ হয়ে যাবে। নিউট্রালাইজ হলে ওই যে একটা ইলেকট্রন গ্রহণ করে, হ্যাঁ ইলেকট্রন গ্রহণ করে কি সে হচ্ছে নিউট্রালাইজ হয়ে যায়, তখন কি এভাবে হচ্ছে কি কোয়াগুলেশন বা প্রিসিপিটেশন কি ক্রিয়েট করে। এই জন্য হচ্ছে কি প্রিসিপিটেড বাই হাই কনসেন্ট্রেশন অফ ইলেকট্রোসাইড। আর এটা কি লো কনসেন্ট্রেশন, কারণ হচ্ছে কি এখানে যেহেতু হচ্ছে যে ডেন্সলি অ্যাট্রাক্টেড থাকে এবং কি তার অ্যাট্রাকশনটা বেশি থাকার কারণে এই অ্যাট্রাকশনটা ভাঙতে বা তাদের সলিবিলিটিটাকে ভাঙতে কি আমাদের হাই কনসেন্ট্রেশন অফ ইলেকট্রোসাইডটা লাগবে। আর ওখানে যেহেতু অলরেডি কি লো সলিবিলিটি বা হচ্ছে কি আনস্টেবল অবস্থায় আছে, এই জন্য কি আমাদের লো কনসেন্ট্রেশন অফ ইলেকট্রোসাইডটা লাগবে। তো এটা ছিল আমাদের লিওফিলিক আর হচ্ছে লিওফোবিক।
এখন আমাদের হচ্ছে অ্যাকর্ডিং টু হচ্ছে কেমিক্যাল স্ট্রাকচার কলয়েড আর কি ক্লাসিফাইড ইনটু হচ্ছে টু ক্যাটাগরি, একটা হচ্ছে ইনঅর্গানিক কলয়েড আর অর্গানিক কলয়েড। ইনঅর্গানিক কলয়েডটা কি? ইনঅর্গানিক কলয়েড হচ্ছে যেখানে হচ্ছে ডিসপার্স যে মিডিয়ামটা আছে, ঠিক আছে, সরি ডিসপার্স যে ফেজটা আছে সেটা হবে কি ইনঅর্গানিক, ঠিক আছে, অর্থাৎ ইনঅর্গানিক সাবস্টেন্স দিয়ে হবে। আর হচ্ছে অর্গানিক কলয়েডটা কি, আমাদের যে ডিসপার্স যে ফেজটা আছে সেটা কি হবে, সেখানে হচ্ছে কি ডিসপার্স ফেজে যে সাবস্টেন্স গুলো আছে সেগুলো কি অর্গানিক হবে। ইনঅর্গানিক কলয়েড আর হচ্ছে অর্গানিক কলয়েড যে এই যে উদাহরণগুলো আছে, উদাহরণগুলো একটু লাগতে পারে আমাদের কুইজের জন্য। হচ্ছে যে ক্লে মিনারেলস, হাইড্রক্স অক্সাইড। আর অর্গানিক কি হচ্ছে হিউমাস, মিল্ক, চিজ, জেলস এক্সেট্রা। তো ইনঅর্গানিক কালার ইউজুয়ালি মেক আপ দ্য বাল্ক অফ সয়েল কালার, ঠিক আছে। এখন ইনঅর্গানিক কালার গুলো মেনলি হচ্ছে যে আমাদের সয়েল কালারটা সবচেয়ে বেশি দেখা যায়। এই যে ইন অল সয়েলস, তো এটা মনে রাখতে হবে যে সয়েল কালার ইনঅর্গানিক কালারটা কি সবচেয়ে বেশি দেখা যায়। ইন অলমোস্ট অল সয়েলস দ্য ইনঅর্গানিক colloid forms is a major portion of colloidal complex. It occurs almost exclusively as clay of various kinds. The chemical analysis of clay indicates the presence of a silica. এটা কি আমাদের যে ক্লে কেমিক্যাল ক্লে ইন্ডিকেটসটাকে যদি আমরা কি কেমিক্যাল অ্যানালাইসিস করে দেখবো কি সেখানে সিলিকা আছে, অ্যালুমিনা আছে, আয়রন আছে, আর কি কম্বাইন্ড ওয়াটার। দিস মেক আপ ফ্রম হচ্ছে কি 90 to 98% অফ দ্য কলয়েডাল ক্লে। অর্থাৎ এই যে আমাদের কলয়েডাল যে ক্লেটা সেখানে কি আছে, সিলিকা, অ্যালুমিনা, আয়রন আর কম্বাইন্ড ওয়াটার মিলে কি 90 থেকে 98% আছে, ঠিক আছে। অর্থাৎ কি এখানে ইনঅর্গানিক যে কলয়েড বা ইনঅর্গানিক যে সাবস্টেন্স গুলোর পরিমাণ অনেক বেশি। মিনারেল ক্লে কলয়েডস আর হচ্ছে প্লেট লাইক স্ট্রাকচার, ঠিক আছে। এই যে এটা যে স্ট্রাকচারটা কি প্লেট লাইক স্ট্রাকচার আর ক্রিস্টালাইন ইন নেচার, ঠিক আছে। তো এটা মতো মাথায় রাখতে হবে যে এটা স্ট্রাকচারটা কি প্লেট লাইক স্ট্রাকচার আর ক্রিস্টালাইন ইন নেচার। দ্য কলয়েডাল ম্যাটার অফ সয়েল কন্টেন্স এ হায়ার পোর্শন অফ দ্য ইম্পর্টেন্ট প্ল্যান্ট নিউট্রিয়েন্টস, ম্যাগনেসিয়াম 2+, ক্যালসিয়াম 2+ এন্ড কি পটাশিয়াম+। যেহেতু সয়েলে কি থাকবে, অবশ্যই প্ল্যান্ট নিউট্রিয়েন্টস গুলো বেশি বেশি থাকবে, এই জন্য কি বলছে কলিডের মেটাল অফ সয়েলসে কি কি থাকবে, ম্যাগনেসিয়াম 2+, ক্যালসিয়াম 2+, কি পটাশিয়াম+। এখন যে ইনঅর্গানিক কলয়েডটা কি, ইনঅর্গানিক কলয়েড হচ্ছে আমাদের যে ডিসপার্স যে ফেজটা আছে সেখানে কি হবে ইনঅর্গানিক সাবস্টেন্স যদি থাকে। তো অর্গানিক অর্গানিক কলয়েড, তো অর্গানিক কলয়েডস ইনক্লুড হচ্ছে হাইলি ডিকম্পোজড অর্গানিক ম্যাটার। হাইলি ডিকম্পোজড অর্গানিক ম্যাটার জেনারেলি কল্ড হিউমাস। তো আমরা যে হাইলি ডিকম্পোজড অর্গানিক ম্যাটার গুলোকে অনেক সময় কি বলি, হিউমাস বলি। Organic colloids are more reactive chemically and generally have a greater influence on soil properties per unit weight than the inorganic colloid. তো আমাদের যে ইনঅর্গানিক কলয়েডটা আছে এটা কি হবে, এটা হচ্ছে তোমার লিওফোবিক। লিওফোবিক অর্থাৎ এটা কি সলভেন্ট হেটিং হয়। আর অর্গানিক যে কলয়েড গুলো আছে সেগুলো সে লিওফিলিক, অর্থাৎ আমরা বলছিলাম আগে আগে যে লিওফিলিক আর লিওফোবিকটা কি, ঠিক আছে। তো অর্গানিক কলয়েড গুলো মেনলি হচ্ছে লিওফিলিক আর ইনঅর্গানিক গুলো হচ্ছে কি লিওফোবিক হয়। এটা ছিল আমাদের যে কলয়েডের টোটাল যে ক্লাসিফিকেশন। 3 প্রকার ক্লাসিফিকেশন আছে। ক্লাসিফিকেশন গুলো ডেটার জন্য ইম্পর্টেন্ট এবং এখান থেকে অনেক বেশি পরিমাণে কুইজ আসতে পারে।